হ্যালো স্টুডেন্টস, আমরা আবার এসেছি। আমি পরের আমরা যে ক্লাসগুলো কন্টিনিউ করছি ঠিক তারপরের থেকে আমরা যেটা দেখেছি বা শিখেছি আমরা ঠিক তারপর থেকে শুরু করব। হয়তো বা কারোর অসুবিধে হচ্ছে, কিন্তু চেষ্টা করুন, অবশ্যই পারবেন। আমিও চেষ্টা করছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই যে আমরা যে ক্লাসগুলো করছি, যেরকম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আমরা শুরু করেছি, ঠিক আছে? আগের দিন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ক্লাস মানে কিছু কন্টেন্ট বা কম্পিউটার ওয়ার্ড কি এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে জেনেছিলাম। যাই হোক, আজকে আবারও আমরা যেখান থেকে শুরু করব, আজকে প্রথম যে কন্টেন্টটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে অটো কারেক্ট। উইন্ডোটা একবার খুলে নিতে হবে আগে। তো চলুন আমরা তাহলে প্রথমে কি করব না, মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটাকে ওপেন করে নিচ্ছি। কি করে ওপেন করতে হয় আমরা আগের দিন দেখেছিলাম, তবু আরেকবার আমি বলে নিই যে কোথায় যেতে হবে। স্টার্ট থেকে তারপরে যাব আমরা অল প্রোগ্রামসের মধ্যে, তারপর হচ্ছে আমরা চলে যাব মাইক্রোসফট অফিসে গেলাম। মাইক্রোসফট অফিসের মধ্যে গিয়ে তারপরে আমরা চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এখানে ক্লিক করলেই দেখুন ওয়ার্ডের উইন্ডোটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার ওয়ার্ড ওপেন করার পর আমরা চলুন দেখে নিচ্ছি যে অটো কারেক্ট কীভাবে তৈরি করতে হয়। অটো কারেক্ট তৈরি করতে গেলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটাকে মানে অটো কারেক্টটাকে ইউজটা আমরা করতে পারি। কোনো একটা সেম ওয়ার্ড বা সেম সেন্টেন্স যদি আপনার বারবার হয়তো লিখতে হচ্ছে, একটা কোনো গল্প বা কোনো প্যারা লিখছেন যেখানে কিছুক্ষণ পর পর হয়তো বড় একটা সেন্টেন্স আপনাকে লিখতে হচ্ছে, তাহলে সেই সেন্টেন্সের ওপরে আপনি একটা অটো কারেক্ট তৈরি করে রাখতে পারেন। চলুন প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো অটো কারেক্ট করার জন্য আমাদের কি করতে হবে না, প্রথমেই যেখানে যেতে হবে সেটা হচ্ছে অফিস বাটন বলে যে বাটনটা আগের দিন আমি বলেছিলাম, সেই অফিস বাটনে আমাদেরকে আবারও যেতে হবে। অফিস বাটনে গেলাম। অফিস বাটন থেকে আমরা তারপরে চলে যাব হচ্ছে ওয়ার্ড অপশন বলে যে একটা অপশন পাবো নিচের দিকে। অফিস বাটনে ক্লিক করলে একদম নিচের দিকে ওইটাতে ক্লিক করতে হবে। ওয়ার্ড অপশানে ক্লিক করলাম। ওয়ার্ড অপশানে ক্লিক করার পর যে উইন্ডোটা আসবে, এখান থেকে বাঁদিকে যে ট্যাবগুলো আছে এগুলোর থেকে আমরা যেটা বেছে নেব সেটা হচ্ছে প্রুফিং। এই প্রুফিং বলে অপশানটাতে ক্লিক করার পর তারপরে আমরা চলে যাব হচ্ছে অটো কারেক্ট অপশানস। তারপরে চলে যাব অটো কারেক্ট অপশানস। অটো কারেক্ট অপশানে ক্লিক করলে আরেকটা উইন্ডো ওপেন হবে। এই যে উইন্ডোটা ওপেন হলো, এই উইন্ডোটার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এক জায়গায় এখানে রিপ্লেস বলে লেখা আছে, নিচে একটা বক্স দেওয়া আছে, একটা উইথ লিখে নিচে একটা বক্স দেওয়া আছে। এই রিপ্লেস আর উইথ এই দুটো বক্সের মধ্যে আমরা কি করব, যে কন্টেন্ট বা যেটা অটো কারেক্ট তৈরি করতে চাইছি সেটা লিখতে হবে। রিপ্লেসের ঘরে শর্ট নেমটা লিখতে হবে। যেরকম আমরা যদি এসএমপিএস এর ওপরেই করি, যে আমি এক্সাম্পলটা প্রথমে বললাম, তাহলে এসএমপিএস এই যে শর্ট নেমটা এটা আমাকে রিপ্লেসের ঘরে লিখতে হবে। রিপ্লেসের ঘরে এখানে আমি লিখব এসএমপিএস। এসএমপিএস কথাটা লিখলাম এইখানে রিপ্লেসের ঘরে। এই রিপ্লেসের ঘরে এসএমপিএস কথাটা লেখার পর তারপরে চলে যাব আমরা উইথের ঘরে। এই উইথের পাশের যে বক্সটা আছে, টেক্সট বক্সটা, এখানে গিয়ে আমরা লিখবো এসএমপিএস এর। অ্যাকচুয়ালি আমি এসএমপিএস ওয়ার্ডটার মাধ্যমে কি পেতে চাইছি সেটা লিখতে হবে। তো আমরা এর যে ফুল নেমটা সেটাই লিখে দিচ্ছি, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তো আমরা এখানে লিখে নিচ্ছি, চলুন প্রথমে লিখছি হচ্ছে সুইচ, তারপরে লিখছি হচ্ছে মোড, তারপর হচ্ছে পাওয়ার, POWER পাওয়ার, তারপর হচ্ছে সাপ্লাই। সুইচ মোড পাওয়ার সাপ্লাই লিখলাম। লিখার পরে এবার কি করতে হবে, যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটা বাটন আছে, এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড করলাম মানে অটো কারেক্টের জায়গাতে আমরা আমাদের অটো কারেক্টটাকে অ্যাড করে নিলাম। ওকে, অ্যাড করে নেওয়ার পরে এবার তারপরে দেখবেন আরও দুটো যে উইন্ডো আছে ওকে করে বেরিয়ে যেতে হবে। এই একটা উইন্ডো, ছোটো উইন্ডোটা ওকে, তারপর আবারও এই উইন্ডোটা ওকে করে আমরা বেরিয়ে গেলাম। এবার এই পেজের মধ্যে আবার চলে আসলাম। এই পেজের মধ্যে এসে এইখানে এবার আমাদের কি করতে হবে, পেজের মধ্যে এসে আমরা এখানে যে কাজটা করব, এইখানে এবার আমাদের মেন কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট যে শর্ট নেমটা সেটা এখানে লিখতে হবে। কি লিখবো, SMPS লিখে কিবোর্ড থেকে এন্টার বা স্পেস বলে যে কিটা আছে সেটা প্রেস করতে হবে। এন্টার বা স্পেস, এন্টার দিলাম, দেখুন চলে আসলো সুইচ মোড পাওয়ার সাপ্লাই। আবার SMPS দিয়ে যদি স্পেস দিই তাও দেখুন চলে আসছে। এইখানে একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে কখনো যদি আমাকে ওই SMPS বলে ওয়ার্ডটা নিতে হয় তাহলে কিন্তু নিতে পারবো না। SMPS লিখলেই স্পেস বা এন্টার করলেই তো আমার ফুল নেমটা চলে আসছে, ঠিক আছে? এক্ষেত্রে এইটা হচ্ছে কি না, শুধুমাত্র এমন একটা ওয়ার্ডের উপরে তৈরি করব যেটার আমার শর্ট নেমটার দরকার হবে না। সবসময় এই ডেসক্রিপশনটা বা যে বড় সেন্টেন্স বা প্যারাগ্রাফটা আছে সেটার দরকার পড়বে, তার উপরেই আমরা সবসময় প্যারাগ্রাফটা অটো কারেক্টটা তৈরি করতে পারি। আদারওয়াইজ
এইখানে আমরা শর্টকাটে এক কথায় যদি বলতে চাই অটো কারেক্টটাকে, তাহলে এটাকে আমরা এরকম বলতে পারি যে মিসপ্লেসড ওয়ার্ডের একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। মিসপ্লেসড ওয়ার্ড বা এমনি একটা এক্সাম্পল দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে এইগুলো যেরকম হয় যে আমি এখানে একটা ওয়ার্ড লিখছি, আমি একটা ওয়ার্ড লিখলাম, এখানে স্মলে লিখছি MANGO, দেখুন সব লেখাগুলো কিন্তু স্মলে আছে MANGO। যদি এখানে স্পেস বা এন্টার দিই, অটোমেটিক্যালি এই যে ম্যাঙ্গো ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার এমটা ক্যাপিটাল হয়ে যাবে। দেখুন এই স্পেস দিলাম, দেখুন এমটা ক্যাপিটাল হয়ে গেল। তো এই হচ্ছে এই ফরম্যাটটা এখানে সেট করা আছে বলেই হচ্ছে ঠিক সেরকম এমন কিছু ওয়ার্ড বা সেন্টেন্স যেটা দরকার হবে তার উপরে আমরা অটোকারেক্টটা তৈরি করে রাখবো। ওকে, যাই হোক, তাহলে বোঝা গেছে অটোকারেক্ট কীভাবে তৈরি করতে হয়। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। নেক্সট আমরা তারপরের পার্টটাতে চলে যাচ্ছি। এবার আমরা যে পার্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে খুবই ইজি একটা জিনিস বা একটা বিষয়, যেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট কথাটার মানে কি বা এটা কি জিনিস আমরা এইটা সম্বন্ধে একটু জেনে নিচ্ছি। দেখুন প্রথমে আমরা করি তাহলে সুপারস্ক্রিপ্ট বলতে বোঝায় সাধারণত যে কোনো ওয়ার্ডের যে আমরা সাধারণত স্কোয়ারগুলো দিই না, যে স্কোয়ারগুলো টুগুলো ওপরের দিকে চলে যায়, সেটাকে সুপারস্ক্রিপ্ট বলতে পারি। অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা লেখা তার পজিশন থেকে যদি ওপরের দিকে চলে যায় সেটাই হচ্ছে সুপারস্ক্রিপ্ট। কোনো একটা লেখা তার পজিশন থেকে মেন পজিশন থেকে যদি ওপরের দিকে চলে যায় সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। মনে থাকবে? তাহলে দেখে নিন, আমরা একটা কমন ফর্মুলা ইউজ করছি যেটা সবাই জানি, a+b² ফর্মুলাটা লিখে নিচ্ছি, যার উপরে আমরা সুপারস্ক্রিপ্টটা অ্যাপ্লাই করব। ওকে, চলুন লিখে নিচ্ছি। তাহলে প্রথমে কি লিখতে হবে? প্রথমে আমরা ফর্মুলাটা লিখে নিচ্ছি। ব্র্যাকেট ওপেন করলাম, ব্র্যাকেট ওপেন করে তারপরে হচ্ছে এখানে লিখে নিচ্ছি a+b ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার 2 ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখুন এই যে ফর্মুলাটা লিখলাম, এখানে কিন্তু টুগুলো উপরের দিকে যায়নি, যে স্কোয়ারগুলো উপরে যাওয়ার কথা সেগুলো যায়নি। তাহলে এগুলোকে কি করে নিয়ে যাব? এইগুলোকে নিয়ে যাওয়াটাই হচ্ছে সুপারস্ক্রিপ্ট। কী করে? যেমন দেখুন a+b² পরে যে টুটা আছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হোম ট্যাবের মধ্যে দেখুন x² লেখাটা আছে, এইটাতে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন টুটা উপরের দিকে চলে গেল। আবার সেম তারপরে টুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপরে আবার ওই সেম জায়গায় x² এটাতে গিয়ে ক্লিক করছি, তাও হয়ে গেল। বা আবার তারপরেরটাতে গেলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার ওইখানে যাচ্ছি, ওই x² ওটাতে ক্লিক করছি, আবার ওপরের দিকে চলে গেল। দিয়ে এবার শেষে কার্সারটা যখন প্লেস হয়ে আছে, দেখুন শেষের যে স্কোয়ারটা তারপরের কার্সারটাও আমার ছোট হয়ে গেছে, মানে কার্সারটা কিন্তু এবার ওই যে স্কোয়ারটা ওই স্কোয়ারের লেভেলে চলে গেছে। কিন্তু ওই স্কোয়ারটা মানে কার্সারটাকে যদি মেন পজিশনে না নিয়ে আসতে পারি, এখন যদি যে লেখাগুলো লিখবো সেগুলো কিন্তু সুপারস্ক্রিপ্টেই লিখবে। তাহলে ওই সুপারস্ক্রিপ্ট থেকে নিচের পজিশনে মানে মেন পজিশনে কি করে নিয়ে আসতে হবে, তার জন্য কার্সারটা ওখানে ব্লিঙ্ক করছে করুক, ওই যে যেখানে x² ক্লিক করেছেন ওখানে দেখুন ওটা হাইলাইট হয়ে আছে, ওই x² গিয়ে আরেকবার ক্লিক করুন। ওই x² গিয়ে আরেকবার ক্লিক করলেই দেখবেন এটা নর্মাল আবার কার্সারটা বড় হয়ে গেল, মানে নর্মাল লেখাগুলোর মতোই এখন লিখবে। তো এইটা মনে রাখতে হবে, না হলে কি হবে পরবর্তীকালে সব লেখাগুলো কিন্তু সুপারস্ক্রিপ্টে আসতে শুরু করবে। তো এইটা হচ্ছে কি না, আমরা ম্যানুয়ালি এটাকে তৈরি করে নিলাম। আর অটোমেটিক্যালি কিছু ক্ষেত্রে স্কোয়ারগুলো কিন্তু ওপরের দিকে চলে আসে। যেরকম আমি এখানে হয়তো লিখলাম 11 লিখে যদি TH দিই, TH লিখলাম, দিকে যখনই স্পেস দেব, স্পেস দিলে দেখুন THটা ওপরে চলে গেল। বা 1 লিখলাম, 1 লিখার পরে S আর T দিলাম, দিয়ে স্পেস দিলাম, দেখুন STটা ওপরে চলে গেল। বা 3RD দিলাম, দিয়ে স্পেস দিলাম, দেখুন RDটা ওপরে চলে গেল। এইভাবে আমরা এইগুলো নিতে পারি, কিন্তু যে ক্ষেত্রে অটোমেটিক ওপরের দিকে যাবে না সেগুলোকে ম্যানুয়ালি নিয়ে যেতে গেলে ওই হোম ট্যাবের আন্ডারে ওই ক্যারেক্টারটাকে বা যেটাকে উপরে নিয়ে যেতে চাইছি ওটাকে সিলেক্ট করে হোম ট্যাবে গিয়ে x² ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু ওপরের দিকে চলে যাবে। ওকে, তো এই ছিল সুপারস্ক্রিপ্ট। এবার চলে যাচ্ছি আমরা সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কি? সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো একটা লেখা তার পজিশন থেকে যদি নিচের দিকে চলে আসে। যেরকম আমরা একটা কমন ফর্মুলা সবাই জানি, যেটা হচ্ছে H2SO4, H2SO4, 2 আর 4টা নিচের দিকে চলে যায়, তাই না? তো ফর্মুলাটা আগে লিখে নিই। প্রথমে লিখছি H2
SO4। দেখুন 2 আর 4টা কিন্তু নিচের দিকে যায়নি, এগুলোকে নিয়ে যেতে হবে। কি করে নিয়ে যাব নিচের দিকে? তার জন্য প্রথমে হচ্ছে কি করতে হবে, 2টাকে সিলেক্ট করতে হবে। 2টা সিলেক্ট করে হোম ট্যাবের মধ্যেই ওখানেই দেখুন x² এর পাশে x এর নিচের দিকে দেওয়া আছে 2টা, এটাতে ক্লিক করলে নিচের দিকে যাবে। আবার 4টা সিলেক্ট করলাম, দিয়ে ওই x² এ ক্লিক করলাম, ও সরি x এর নিচের দিকে যেটা আছে এটাতে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে নিচের দিকে চলে গেল। তাহলে দেখুন 2 আর 4 নিচের দিকে চলে এসছে। তাহলে এরকম করে নিচের দিকে যে নিয়ে আসলাম এটাকে বলছে সাবস্ক্রিপ্ট। তাহলে কোনো একটা লেখা তার পজিশন থেকে যদি ওপরে যায় সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, আর কোনো একটা লেখা তার পজিশন থেকে যদি নিচে চলে আসে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওপরের দিকে যেরকম অটোমেটিক্যালি কিছু কিছু ক্ষেত্রে চলে যাচ্ছে টিএইচ, ফার্স্ট, থার্ড, এই নিচে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আসবে না, এটা সবসময় নিজেকে ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। এবার শেষে এই যে SO লেখাটার পর 4টা নিচে চলে এসছে, তারপরে কার্সারটাও নিচের দিকে চলে এসছে, এটাকে নর্মাল পজিশনে আবার নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, ওই দেখুন x এর নিচের দিকে 2টা হাইলাইট হয়ে আছে, ওটাতে একবার ক্লিক করব, তাহলে আবার নর্মাল লেখাগুলোর মতো চলে আসবে। হলো? এই বোঝা গেছে তো? এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্টের পর আমরা তারপরে যে পার্টটাই চলে যাচ্ছি সেটা হচ্ছে রিভার্স অর্ডার। এই রিভার্স অর্ডারটা কি? রিভার্স অর্ডার অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো একটা প্রাইস দেখা গেল যে একটা পুরনো প্রাইস ছিল, সেটা অনেক বেশি ছিল, সেটাকে কেটে দিয়ে একটা নতুন প্রাইস দিয়েছে বা এরকম করা আছে, আর এখানে একটা লোগো বা শেপ দিয়ে তৈরি করেছে। এই শেপ বা লোগোটা যখন আমরা নিতে যাই, সাধারণত শেপ বা লোগোটা শেপটা সামনের দিকে চলে আসে, আর কোনো কিছু লিখলে লেখাটা পেছনের দিকে চলে যায়। আমাদের কাজ হচ্ছে লেখাটাকে সামনে নিয়ে আসা, তার মানে শেপটা অটোমেটিক্যালি পেছনের দিকে চলে যাবে। তো শেপটাকে যখনই পেছনে নিয়ে যাবো লেখাটা অটোমেটিকলি সামনে চলে আসবে, এটা হচ্ছে রিভার্স বলছে। রিভার্স মানে কোনো একটা লেখা সামনে, সাধারণত যেটা হয় সেটা হচ্ছে কোনো কিছু একটা লিখে যদি ওর উপরে কোনো একটা পিকচার বা শেপ নিয়ে আসি, সেই শেপটা সামনে চলে আসে, লেখাটা পেছনে চলে যায়। আমরা কি করব, ওই লেখাটাকে সামনে নিয়ে চলে আসবো, তাহলে শেপটা অটোমেটিকলি পেছনে চলে যাবে, বা শেপটাকে পেছনে নিয়ে চলে যাবো, তাহলে লেখাটা অটোমেটিকলি সামনে চলে আসবে। এটাই হচ্ছে রিভার্স অর্ডার করতে হবে। চলুন প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই এক্সাম্পলটা। এখানে প্রথমে কি করতে হবে, এখানে আমি একটা হয়তো যে কোনো ওয়ার্ড লিখলাম, আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম হয়তো 30% অফ। লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। অ্যালাইনমেন্ট আগের দিন বলেছিলাম, সেন্টার মানে এই যে লেখাটা মাঝখানে আসলো। মাঝখানে নেওয়ার পর তারপরে এর উপরে একটা সেভ দেবো। সেভ কোথায় পাওয়া যায়, কোন ট্যাবে সেভ থাকে? সেভ নেওয়ার জন্য এটা সিলেক্ট করার দরকার নেই, জাস্ট এমনি কার্সারটা থাকলেই হবে। দিয়ে ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্ট ট্যাবের মধ্যে এই হচ্ছে সেভ। সেভে ক্লিক করার পর তারপরে চলে যাব আমরা এই যে বিভিন্ন সেভগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে যে কোনো একটা সেভ নিতে হবে। একটা সেভে আমি ক্লিক করলাম, এখানে তো আসেনি সেভটা, এই যে কার্সারটা দেখুন একটা প্লাস পয়েন্ট হয়ে এসছে প্লাস পয়েন্টার, এটা ক্লিক করে টেনে নিলেই সেভটা চলে আসবে। এটা অ্যাডজাস্ট করে নিয়ে ক্লিক করে টেনে নিতে হবে। একবারে নাও হতে পারে, একবারে হয়তো এরকম করে অ্যারেঞ্জ হলো না, দেখুন আমার সেভটা নিচের দিকে বা উপরে বা কোথাও একটা চলে গেল, সেটাকে তারপরে এই যে সেভটা মাঝখানে ধরে এরকম করে অ্যাডজাস্ট করে নিতে হবে। কি হলো, লেখাটা পেছনে চলে গেল আর সেভটা সামনে চলে আসলো। এখানেই আমাদের কাজ হচ্ছে এই সেভটাকে পেছনে নিয়ে যাওয়া। তাহলে সেভটা সিলেক্ট করে রাখতে হবে, সেভটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি না থাকে দেখুন বাইরে ক্লিক করলাম, সেভটা সিলেক্ট নেই। সেভটাকে যখনই ক্লিক করছি ওপরে দেখুন ফরম্যাট বলে একটা ট্যাব চলে আসবে, এই ফরম্যাট ট্যাবটা থাকবে না, আমি বাইরে ক্লিক করছি দেখুন ফরম্যাট বলে কোনো ট্যাব নেই। আর যখনই সেভে ক্লিক করছি এই চার কোণা অ্যারোটা, যে চার কোণার মতো অ্যারোটা সেটা দিয়ে ক্লিক করছি, সেভটা সিলেক্ট হলো, ফরম্যাট ট্যাব চলে আসলো। এবার ফরম্যাট ট্যাবের মধ্যে দেখুন ডান দিকে যেখানে আছে সেন্ড টু ব্যাক লেখাটাতে নয়, ওই সেন্ড টু ব্যাক লেখাটার পাশে একটা ছোট্ট অপশন আছে, ওটাতে ক্লিক করতে হবে। ওই অপশনটাতে ক্লিক করলে যে একটা লিস্ট বেরোলো, এই লিস্ট থেকে আমরা নেব সেন্ড বিহাইন্ড টেক্সট। কথাটার মানে কি, সেন্ড মানে সেন্ড করছে, বিহাইন্ড মানে পেছনে কার, টেক্সটের। তার মানে এই সেভটাকে আমরা কোথায় সেন্ড করছি, টেক্সটের পেছনে। তো ক্লিক করলাম এটাতে, ক্লিক করলেই দেখুন অটোমেটিকলি লেখাটা সামনে চলে আসলো, সেভটা পেছনে চলে গেল। এবার এইখানে একটা কাজ শুধু করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এই দুটোর আলাদা আলাদা কালার আমরা দিয়ে দিতে পারি। হয়তো লেখার একটা কালার দিচ্ছি, হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি, তাহলে লেখার কালারটাকে, লেখাটাকে সিলেক্ট করলাম, লেখাটা সিলেক্ট করে হোম ট্যাবে গেলাম। হোম ট্যাবে গিয়ে এই যে এ বলে লেখাটার ওই যে অপশনটাতে ক্লিক করতে হয়, দিয়ে এখান থেকে
যে কোনো একটা লেখার কালার হয়তো হোয়াইট নিয়ে নিলাম, লেখাটা এখন কিছু বোঝাই যাচ্ছে না, দেখুন ক্লিক করলাম একটু বাইরে, লেখার কোনো অস্তিত্বই নেই, ব্যাকগ্রাউন্ডটাও সাদা আর লেখার কালারটাও সাদা, ওই জন্য বুঝতে পারছি না। তাহলে এবার এই সেভের ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ব্ল্যাক করে দিই তাহলে লেখাটা বোঝা যাবে। কী করে করবো ব্ল্যাক? সেভটা সিলেক্ট করুন, এই যে 4 কোণা অ্যারোটা যখন আসবে ওই সব লোকেশনে গিয়ে ক্লিক, দেখুন সেভটা সিলেক্ট হয়েছে। এবার চলে যাব ফরম্যাট ট্যাব, ফরম্যাট ট্যাবের মধ্যে এই যে সেভ কালারগুলো এগুলো আছে, সেভ স্টাইল এখান থেকে নিতে পারেন বা ওই সেভ ফিল থেকেও নিতে পারেন। তো আমি সেভ স্টাইল থেকে নিচ্ছি, এখানে গিয়ে ব্ল্যাক নিলাম, দেখুন এসছে লেখাটা, লেখাটা চলে আসলো, দেখুন একটা ডিজাইন করে লেখাটা সামনের দিকে এসছে আর সেভটা পেছনের দিকে হলো, দুটোর আলাদা কালার হলো, তাহলে বুঝতে পারছি এই হচ্ছে রিভার্স অর্ডার। বুঝতে পারছেন সবাই রিভার্স অর্ডার? তাহলে রিভার্স অর্ডার যখন হয়ে গেল, রিভার্স অর্ডার করার পর এবার আমরা কি করব, এই ফাইলটাকে আবার একবার সেভ করে নেব। আগের দিন আমরা সেভ করাটা দেখেছিলাম, আমি আরেকটা আজকে আলাদাভাবে সেভ করাটা দেখাচ্ছি, কিভাবে একটা ওয়ার্ডের ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হয়। মানে আমি যখন ফাইলটাকে সেভ করে দেবো, যদি কেউ পাসওয়ার্ডটা না জানে তাহলে আমার ফাইলটাকে কিন্তু ওপেন করতে পারবে না। কেউ যদি পাসওয়ার্ডটা না জানে আমার ফাইলটা ওপেন করতে পারবে না। চলুন দেখে নিই কীভাবে পাসওয়ার্ডটা সেট করতে হয়। নর্মালি এটা এখন আমরা কি করব, সেভের পাসওয়ার্ড দেবো, মানে যখন সেভ করব তখন পাসওয়ার্ডটা দিতে হবে, অতএব ফাইলটা সেভ করতে যেতে হবে। আর এই ফাইল সেভ করার জন্য আমাকে প্রথমে কোথায় যেতে হবে, এই যে অফিস বাটন, অফিস বাটনে গিয়ে কোথায় ক্লিক করব, সেভ, সেভে ক্লিক করলাম, সেভের যে উইন্ডো সেটা চলে আসলো। এবার এই সেভের উইন্ডোটার মধ্যে আমি ফাইলটা কোথায় সেভ করব, ডেস্কটপে করব। কেন? তাড়াতাড়ি খুঁজে পাবো, যে সেভ যে করলাম ফাইলটা সেটা কোথায় গেল, ডেস্কটপে তাড়াতাড়ি খুঁজে পাবো, তো ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর এবার আমরা কি করব, এখানে তো এই যে এখানে ফাইল নেম দিতে হয় আর দিয়ে সেভ করতে হয়, সেটা তো আমরা জানি, কিন্তু ওইভাবে করলে হবে না, আগে পাসওয়ার্ড সেট করতে হবে। আর এই পাসওয়ার্ড সেট করার জন্য আমাকে যেতে হবে কোথায়, এই হচ্ছে দেখুন সেভ বাটনটা ঠিক পাশে টুলস, এই টুলস লেখাটাতে ক্লিক করে জেনারেল অপশনস, জেনারেল অপশনসে যখনই ক্লিক করব আর একটা উইন্ডো আসবে, দেখুন এই উইন্ডোটার উপরের দিকে কি লেখা আছে, পাসওয়ার্ড টু ওপেন, মানে ওপেন করার জন্য কি পাসওয়ার্ড দেবো। আমি একটা পাসওয়ার্ড দিলাম হয়তো 1 2 3, ঠিক আছে, এর থেকে বেশি ক্যারেক্টারও দেওয়া যায়, কমও দেওয়া যায়, ঠিক আছে। আর পাসওয়ার্ড টু মডিফাই নিচের দিকে, ওর নিচে দিই, পাসওয়ার্ড টু ওপেনের নিচে পাসওয়ার্ড টু মডিফাই, ওখানে দিয়েছি 1 2 3, এখানে দিচ্ছি হয়তো 7 8 9, দুটো আলাদা আলাদা দেওয়া যায়, দুটো একইও দেওয়া যায়, দুটো পাসওয়ার্ড একই দিয়ে তো কোনো লাভ নেই, দুটো পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট হয়ে থাকবে, তার নিশ্চয়ই দুটো আলাদা আলাদা পাসওয়ার্ড দেবো, ঠিক আছে। এই পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু ফাইলটা ওপেন করা যাবে না, পাসওয়ার্ডটা সেট করে মনে রাখতে হবে পাসওয়ার্ডটা, ওকে। তাহলে একটা পাসওয়ার্ড কি দিলাম ওপেনের জন্য আর একটা মডিফাইয়ের জন্য, দুটো আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়েছি, প্রথমটা ওপেনেরটা 1 2 3 আর মডিফাইয়েরটা দিয়েছি 7 8 9, দিয়ে তারপরে কি করতে হবে, ওকে। ওকে করলে এখানে আবার একটা মেসেজ এসছে, ছোট্ট একটা উইন্ডো এসছে, এখানে বলছে এন্টার রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন, রিএন্টার মানে পুনরায় ওপেন করতে পাসওয়ার্ড দিতে বলছে, কোনটা, ওপেনেরটা, রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন, ওপেনের পাসওয়ার্ড, ওপেনের পাসওয়ার্ড কি ছিল 1 2 3, দিয়ে ওকে। আবারও এখানে মেসেজ এসছে রিএন্টার পাসওয়ার্ড টু মডিফাই, এবার হচ্ছে মডিফাই কি দিয়েছিলাম, মডিফাই কি দিয়েছি 7 8 9, ঠিক, দিয়ে তারপরে ওকে করে নেওয়ার পর এবার আমরা কি করব, ডেস্কটপে তো ক্লিক করেই নিয়েছি আগে, এই যে এখানে এবার ফাইলের একটা নাম দেবো, এখানে একটা ফাইলের নাম দিচ্ছি, ফাইল নেম দিলাম হয়তো CLASS ক্লাস 2, ঠিক আছে, বা সেকেন্ড ক্লাস কিছু একটা নাম দিলে হলো, যে কোনো নাম দেওয়া যেতে পারে, দিলাম, দিয়ে সেভ করব। সেভ করলে কোথায় ফাইলটা সেভ হবে, কি করে বুঝবো, ওপরে দেখুন এই যে কি লেখা আছে ডেস্কটপ, তার মানে ফাইলটা ডেস্কটপে সেভ হচ্ছে, সেভ করলাম, সেভ হয়ে গেল। এবার ওয়ার্ডের উইন্ডোটাকে আমরা বন্ধ করে দেবো, কেন, কারণ হচ্ছে আমরা যে ফাইলটা সেভ করলাম সেটা ওপেন করব, ওয়ার্ডের উইন্ডোটাকে বন্ধ করছি, দেখুন বন্ধ হলো। বন্ধ করার পর এইটাই হচ্ছে ডেস্কটপ, এই যে ডেস্কটপের মধ্যে এইখানে আমরা দেখবো ফাইলটা কোথায় আছে, এই হচ্ছে ফাইলটা ক্লাস 2, এই ফাইলটা ওপেন করতে হবে। কী করে ওপেন করবো, এটাতে আবার ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে দেখুন ফাইলটা তো ওপেন হয়েছে, কিন্তু এখানে চাইছে এন্টার পাসওয়ার্ড টু ওপেন, ওপেনের পাসওয়ার্ড চাইছে, ওপেনে কি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3, লিখে ওকে। আবার বলছে রিএন্টার পাসওয়ার্ড টু মডিফাই, বলছে মডিফাই, মডিফাই কি দিয়েছিলাম 7 8 9, দিয়ে তারপরে ওকে। দেখুন তাহলে দুটো পাসওয়ার্ড দিয়ে ফাইলটাকে কিন্তু প্রোটেক্ট করে রাখছে, কেউ যদি পাসওয়ার্ডগুলো না জানে তাহলে আমার ফাইলটা ওপেন করতে পারবে না।
একটা পাসওয়ার্ড জানলেও হবে না, দুটো পাসওয়ার্ডই তাকে জানতে হবে, তবেই আমার ফাইলটা সে ওপেন করতে পারবে। বোঝা গেল? তো এই হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ফাইলটাকে সেভ করে নেওয়া। এবার কখনো হয়তো আপনার এরকম মনে হতেই পারে যে না, এই পাসওয়ার্ড দিয়ে সেভ করে রেখেছি, পাসওয়ার্ড দিয়ে সেভ করে না রেখে পাসওয়ার্ডটা আমি উঠিয়ে দিব, এমনি নর্মাল যেভাবে সেভ করা থাকে সেভাবেই থাক। তার জন্য কি করতে হবে? তার জন্য পাসওয়ার্ড যেখানে সেট করেছি ওখানে আবার যেতে হবে। তার মানে ফাইলে গিয়ে সেভে ক্লিক করলে কিন্তু হবে না। সেভে ক্লিক করলে তো সেভ হয়ে গেল, মানে যা পরে এডিটিং হয়েছে বা কিছু হয়েছে ওটা আবার সেভ হয়ে গেল। তো এবার হচ্ছে আমরা কি করব, অফিস বাটনে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ, এই বাটনটার কাজ কি? সেভ অ্যাজ বাটনটার কাজ হচ্ছে কোনো একটা ফাইলকে যদি সেভ করা থাকে, সেই ফাইলটাকে পুনরায় যদি অন্য কোনো নাম দিয়ে সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজ করতে হবে। সেভ অ্যাজ, অ্যাকচুয়াল সেভ অ্যাজের উইন্ডোটা তো আমার দরকার। এই যে সেভ অ্যাজে ক্লিক করলাম, এটা হচ্ছে সেভ অ্যাজের উইন্ডো। এইটা উইন্ডোতে না আসলে তো আমরা পাসওয়ার্ডটা রিমুভ করতে পারছি না। তো সেভ অ্যাজের উইন্ডোটাতে আসার জন্য সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করার পর চলে গেলাম, এই হচ্ছে আবার টুলস থেকে জেনারেল অপশনস। এই দেখুন পাসওয়ার্ডগুলো এখানে মানে ডট ডট হয়ে আসছে, পাসওয়ার্ড দেখা যাবে না। প্রথমটা মুছে দিলাম, ওপেনের পাসওয়ার্ডটা, মডিফায়ার পাসওয়ার্ডটা মুছে দিলাম, দিয়ে তারপরে ওকে করলাম, দিয়ে আবার ফাইলটাকে সেভ করে দিলাম সেম লোকেশন, ওখানে আবারও সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। সেভ করার পর এবার আমরা কি করব, এটাকে ফাইলটাকে আবার বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে আবার ওখানে যাচ্ছি, এখানে আবার আসলাম, এসে আবার এটাতে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করলে দেখুন আবার এমনিতেই ফাইলটা খুলে গেল। এখন কিন্তু আর কোনো পাসওয়ার্ড আমার এখানে চাইছে না। তাহলে বোঝা গেছে নিশ্চয়? আজকে এই পর্যন্ত, এইগুলোই ভালোভাবে দেখুন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এরপরে আবারও নেক্সট ক্লাসে চলে যাব।